গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 19শে মে, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো। সকালে উঠে ফ্রেশ হয়ে যেটুকু কাজকর্ম ছিল সেগুলো, মানে কাজকর্ম ছিল বলতে এই তো সবে কাজ শুরু হলো আর কি, এক এক করে কাজ সারছি। তো ওদের সামনে আমি এখন এলাম। এখন দিচ্ছি জামাকাপড় কাচতে। আর গরমকাল না, প্রচুর জামাকাপড় বেরোচ্ছে, কারণ ইন্দ্র দাদা যখনই ওরা বেরোচ্ছে তো বাইরের জামাকাপড়ও হচ্ছে। শীতকালে যেটা হয় না, শীতকালে হয়তো আরও 2-3 দিন ওটা পরতে পারতো, কিন্তু গরমকালে রোজের রোজ ওটা আর পরের দিন পরা যায় না। তো সেগুলোই কাচতে দিচ্ছি। আর তার মধ্যে আজকে একটা খবর হচ্ছে, পূজা আসবে না। অবশ্য ও যে আসবে না ওটা গতকাল রাতেই জানিয়েছিল, কিন্তু গতকাল রাতে না আমি আর কিছু সারতে পারিনি। চাইলে বাসন কোসনগুলো কিছু মেজে রাখতে পারতাম, কিন্তু না, এনার্জি ছিল না, আর ভালো লাগছিল না যে করব। অনেক বাসন জমে গেছিলো, তো কিছু করিনি। ভাবলাম কি থাক গে, কালকে যখন মাজতেই হবে তো কালকে সকাল থেকেই কাজ শুরু করব, আজকে রাত্রে আর করব না। তো এই জন্য বাসনের রাত্রেবেলা আর হাত দেইনি, যেটুকু করার করে শুয়ে পড়েছিলাম রাত্রেবেলা। তো যেহেতু আগে থাকতেই জানি, রাত্রেবেলা জানি, তাই জন্য সকাল থেকে আর দেরি করিনি। ঘুম থেকে উঠেই একদম ঘরের কাজে হাত দিয়ে ফেলেছি। ওদিকে জামাকাপড় কাচতে দিয়ে কিছু বাসন ভিজিয়ে রেখেছি, ওগুলো এখন মাজবো। কিন্তু তার আগে বিছানার চাদরগুলো আজকে পাল্টাবো। এক সপ্তাহ হয়ে গেছে। আর এখন না আমার কাছে মনে হচ্ছে কি, আমি প্রত্যেক সপ্তাহে বিছানা চাদর পাল্টাই, কিন্তু এই যে পোড়া গরমটা পড়েছে না, এই গরমে মনে হচ্ছে কি 3-4 দিন বাদেই পাল্টে ফেলি। 3-4 দিন হয়ে গেলেই ওই চাদর আর রাখতে ইচ্ছা করছে না, কিন্তু ভাবছি কি না, এত তাড়াতাড়ি পাল্টাবো। আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমরা কে কীভাবে বিছানার চাদর চেঞ্জ করো? মানে আমি যেমন প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করি, কিন্তু এই গরমে মনে হচ্ছে কি 3-4 দিন বাদে করলেই ভালো হয়। তোমাদের মধ্যে কারা কে কীভাবে বিছানার চাদর চেঞ্জ করো আমাকে একটু জানিও। খুব নোংরা হলে তখন চেঞ্জ করো, নাকি একটা নির্দিষ্ট দিন আছে, নাকি কীরকমভাবে আমাকে একটু জানিও। আমারটা যেমন তোমরা দেখতে পাও, আমি তোমাদেরটাও জানি। তো যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে, এই দেখো না, চৈত্র মাস যখন শেষ হবে তখনই তো পূজাকে দিয়ে পুরো ঘর বাড়ি পরিষ্কার করিয়েছিলাম, মানে ঝুল ঝাড়া, ফ্যান পরিষ্কার, খাটের তলা পরিষ্কার, এগুলো করিয়েছিলাম। তো কতদিন হয়েছে? খুব জোর 1 মাসের মতো হয়েছে, কারণ বৈশাখ মাস জাস্ট পরে গিয়ে জ্যৈষ্ঠ মাস পড়লো। তো 1 মাসের থেকে একটু বেশি হয়েছে। এরই মধ্যে ওই ঘরের যে ফ্যানটা আছে, ফ্যানটা একদম যাচ্ছে তাইভাবে নোংরা হয়ে গেছে। ওই ফ্যানটা যে এত নোংরা কেন হয়, আমার মনে হয় কি, আমি রান্না করি, চিমনির পাইপটা তো ওদিকেই বেরোনো, ওদিক থেকে ঝাঁঝ জানলা দিয়ে ঢোকে, নাকি এখান থেকে দরজাটা খোলা থাকে বলে ফ্যান চলে বলে ঝাঁঝটা টানে, বুঝি না। চিমনি তো চলে। তো এই ফ্যানটাই খুব নোংরা হয়। ওই ঘরের ফ্যানটা কিন্তু এতটাও নোংরা হয় না। 2 দিন ধরে দেখছি ফ্যান থেকে নোংরা পড়তে শুরু করেছে। মানে যখনই খুব বেশি নোংরা হয়ে যায় না, সেই শুয়োপোকার মতো মানে পড়তে থাকে নিচে। পড়ে থাকলে নিচে যখন মেঝেতে পড়ে থাকে না, মনে হয় একটা শুয়োপোকা পড়ে আছে, কিন্তু না, ওটা ঝুল। কাজে এই ফ্যানটা পরিষ্কার করতেই হতো। মারাত্মক পরিমাণে নোংরা হয়ে গেছে, এত বেশি নোংরা হয় কি বলবো। যাই হোক, ঝুল ঝাড়ু দিয়ে মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে, যেই এক্সট্রা নোংরাগুলো ছিল। আর দেখবে কি পরিমাণে ঝুল, এই দেখো, এরকম মোটা মোটা। এই যে ভুল করে চাদরটা তুলে ফেলেছিলাম, পরে আবার পেতেছি, নাহলে ম্যাট্রেসটা নোংরা হতো। আর এই যে নিচেও পড়েছে। এই বৈশাখ মাস পড়ার আগেই ফ্যান ট্যান সব পরিষ্কার করা হয়েছে, 1 মাসের মধ্যেই এই অবস্থা। ওই ফ্যানটা হয় না, এই ঘরের ফ্যানটাই হয়, কেন কি জানি। এই ঝুল ঝাড়ু দিয়ে ফ্যান পরিষ্কারের ব্যাপারটা আমার আগে মাথায় আসেনি। এই 2-1 বার আমি ঝুল ঝাড়ু দিয়ে ফ্যান পরিষ্কার করলাম, মোটামুটি এক্সট্রা ধুলোগুলো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, কাপড় দিয়ে মুছলে আরও বেশি ভালো পরিষ্কার হয়, তো সেটা তো আমাকে বছরে 2 বার পূজা করেই দেয়। কিন্তু এর মাঝখানে যখন ফ্যান নোংরা হয়, আমি আগে কি করতাম, সেই বিছানায় উঠে আমি বিছানার উপরে না টুল কিংবা চেয়ার পেতে করতে আমার ভয় লাগে। যদি বাই চান্স পড়ে যাই, তো নর্মাল বিছানাতেই দাঁড়াতাম, দাঁড়িয়ে ওই জামাকাপড় মেলার যে হ্যাঙ্গার আছে না, জামাকাপড় রাখার, সেই হ্যাঙ্গার দিয়ে একটা ফ্যানের ব্লেড ধরে রাখতাম, আর এক হাত দিয়ে ওই ডাস্টারগুলো আছে ওগুলো দিয়ে পরিষ্কার করতাম। তো ওতে কি হতো, আমিও নিজেও নোংরা হয়ে যেতাম, ঝুলগুলো সব আমার মাথায়, মুখে, চোখে মুখে পড়তো। কিন্তু এই ঝুল ঝাড়ু দিয়ে করার পর থেকে বেশ ভালো। আমি একটু দূরে থাকি, ধুলো নোংরাগুলো আমার গায়ে পড়ে না, নিচেই পড়ে, আর বেশ ভালো পরিষ্কারও হয় মোটামুটি। তো এই নিয়ে 2-3 বার আমি ঝুল ঝাড়ু দিয়ে ফ্যানটা পরিষ্কার করলাম, এই ঘরেরটা অবশ্যই। তো 2 দিন ধরে কী হচ্ছে, তাতার আমাকে বলছে, মাম দেখো আমি বসে আছি, আমার গায়ে ঝুলটা পড়লো ফ্যান থেকে। তো দেখছি ফ্যানের 2 সাইডে পুরো চলটা পড়ে গেছে। তো আজকে অনেকটাই দেখতেই পেলে কী পরিমাণ নোংরা হয়ে পড়েছিল। তো ওইটাও পরিষ্কার করে বিছানা চাদর ফাদর পাল্টানো হয়ে গেছে। এবার ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দেওয়াটা হচ্ছে আমার সবথেকে মানে ভালো লাগে না আর কি, বিরক্তি করে। ধুলো ফুলো ওড়ে, তো ঘর মুছতে আমার বেশ ভালো লাগে, বাসন মাজতেও আমার ভালো লাগে, কোনো সমস্যা নেই, কিন্তু ঘর ঝাড় দিতে আমার একদম ভালো লাগে। হচ্ছে আজকের ব্রেকফাস্ট, বুঝছেন। তাতানকে দিয়ে একটু কর্নফ্লেক্স আনালাম, দুধ আর কর্নফ্লেক্স, আর এখানে একটু আমন্ডের গুঁড়ো দিয়েছি।
এটুকু তো হয়ে যাবে? ঠিক আছে, আমিও তাই খাবো, দুধ বার করেছি। আমি আমারটার মধ্যে না এবার একটু আমের টুকরো, খেজুর এগুলো দিলাম। দাতানকে বললাম, বলে না আমাকে এসব দেবে না। না আমন্ড নেইনি, ওকে শুধু আমন্ডের গুঁড়ো দিয়েছি। আর আমি এগুলো নিয়েছি, এগুলো দিয়ে না কর্নফ্লেক্স দিয়ে ভালো লাগে বেশ খেতে। আর আমি কিন্তু দুধ খেলে কখনোই চিনি খাই না, সবসময় চিনি ছাড়া দুধ খাই। হ্যাঁ, ও খায় না, কাজে এটাও কিন্তু চিনি দেইনি। খাবো, চিনি খাবো না সেই জন্য না, এমনিই খাই না, ভালো লাগে না দুধের সাথে। হ্যাঁ হ্যাঁ, চিনি দিলে ভালো লাগে না। এই যে কর্নফ্লেক্স খাচ্ছি, এটাও কিন্তু চিনি ছাড়া। দুধ খেলে আমি সবসময় চিনি ছাড়াই খাই, চিনি কখনোই খাই না। তা তো না তাই। ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার একটু মাঝখানে খাওয়া দাওয়া তো করতেই হবে, নাহলে তেল না পড়লে গাড়ি চলবে কি করে। তো যাই হোক, একটু খেয়ে নিলাম, কিছু করিনি, করবো না, জানতামই আজকে সকালে এত কাজ আছে, রান্নার দিকে যাব না সকালে। আর আগের দিনের কিছু নেইও, কাজেই দাতানকে বলেছিলাম, ও তো গেছিলো যোগা ক্লাসে, আমি ওকে বলেছিলাম আসার সময় 2টো কর্নফ্লেক্সের প্যাকেট নিয়ে আসবে। তো ও নিয়ে এসেছিলো দুধ দিয়ে। দাতান খুব একটা খেতে চায় না এগুলো, কিন্তু বলাতে দেখলাম বললো না। তার মধ্যে যোগা ম্যামও বলেছে হ্যাঁ দুধ কর্নফ্লেক্স খাবি, তাই জন্য রাজি হয়েছে খেতে। আমি বলছি ঠিক আছে বাম, এরকম যখন হবে না এমার্জেন্সি, যে আমি কিছু করতে পারবো না, আগের দিনের কিছু নেই, এরকম দিনে একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নিবি, খাওয়াও ভালো আর আমারও সুবিধা হয় আর কি। বলে ঠিক আছে। কিছু বাসন মাজা হয়েছে, আর এগুলো আবার ভিজিয়ে রাখলাম, এগুলো পরে মাজবে, এগুলো মাজলেই হয়ে যাবে। আর হাঁড়ি ঠাড়িগুলো মাজা হয়ে গেছে, নিয়ে নিয়েছি এপাশে। আর এখানে আজকে কিছু ইন্দ্র বাজার দিয়ে গেল। আজকে এই প্রথম বছরের আম ঢুকলো আমাদের ঘরে। আম নিয়ে এসছে, এখানে আছে কুমড়ো, ভেন্ডি, গন্ধরাজ লেবু একটা, উচ্ছে, কাঁকরোল, শসা, পটল আর পেঁপে, ব্যাস এই সবজি বাজার। এখন তো আমাদের মাছ মাংস ধরতে গেলে খাওয়া বন্ধই হয়ে গেছে, তোমরা দেখতেই পারো। আগে ইন্দ্র মানে মাছটা ওর চাই, হ্যাঁ রেগুলার মাছ ছাড়া খেতে পারে না এরকম ছিল না, কিন্তু 2-3 দিন গেলেই ও একটু মাছ করতো। কিন্তু আমার মাছের প্রতি অতটাও ভক্তি না, ওই ছোটোখাটো একটু মাছ হলে খেতাম, বড় মাছ হলে খেতাম না, এরকম একটা ব্যাপার। তো এখন ভালোই হয়েছে, সত্যি কথা বলতে কি মাছ টাছ আর ভালো লাগে না খেতে। এই যে সবজি ভাত খাই না, বেশ ভালো থাকি। আর মাছ টাছ খেলেই সন্ধ্যাবেলা সেই মাছের ঢেক উঠতে থাকে, মানে বিরক্ত লাগে, ভালো লাগে না একদমই। কিন্তু ওই ছোটোখাটো মাছ কিংবা এই মাছ হলে তবু আমার ভালো লাগে। তো যাই হোক, এখন ওই একজন খায় না, তো এই করতে করতে আমাদেরও এখনও অটোমেটিক। তার মধ্যে ইন্দ্র দেখে যে আমারও অতটা মাছ খাওয়ার নেই, ও একা, ওরও দেখছি আস্তে আস্তে প্রবণতাটা অনেক কমে গেছে। অনেক দিন পর বলে কি না একটু মাছ আনি, এখন ধরতে গেলে মাছ আনাই হয় না আমাদের, সবজি আনা হয়। তো সবজি ভাতেই খাওয়া হয় আমাদের বেশিরভাগ। যাই হোক, সবজিগুলো জায়গা মতো তুলে রেখেছি, আর যেইটুকু এক্সট্রা আরও কিছু বাসন ছিল সেগুলো মাজলাম, মাজা হয়ে গেছে। এবার লাস্ট হচ্ছে ঘর মোছা। ঘর মুছতে আমার বেশ ভালো লাগে, আর ঘর মোছার পর ঘর বাড়িগুলো আমি খালি তাকিয়ে দেখি কিছুক্ষণ, যে কী সুন্দর ফ্রেশ পরিষ্কার। কিন্তু আমাকে মাঝে মাঝে বলে যে একটা দিনের ব্যাপার, তো কালকেই আবার আসবে, কোনো রকম ঘরটা ঝাড় দিয়ে রেখে দাও, আর মোছার দরকার নেই। কিন্তু আমি না পারি না, জানো তো, আমি না মুছলে কোনো ব্যাপার না, আমাকে কেউ বলতেও আসবে না, কিছুই না। কিন্তু আমার না কেমন একটা অস্বস্তি লাগে যে ইস ঘর বাড়িটা নোংরা হয়ে রয়েছে। ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে না, আমি একবেলা খাবো না তবু ঠিক আছে, সিদ্ধ ভাত খাবো তবু ঠিক আছে, কিন্তু ঘর বাড়িটা পরিষ্কার এই ব্যাপারে আমি কোনো রকম অ্যাডজাস্ট করতে চাই না, আমার ভালো লাগে না। একবার একদম যখন আমি দেখবো বিছানায় পড়ে রয়েছি, আমার উপায় নেই ওঠার, তখনই একমাত্র এরকম থাকবে, হয়তো ঝাড়ফাড় পড়বে না, মোছা হবে না। কিন্তু আমি যতক্ষণ মানে গায়ে বায়ে চলে বেড়াতে পারবো, শক্তি থাকবে, ততক্ষণ অবধি ঘর বাড়ি পরিষ্কার আমি রাখবোই, রান্না না করি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার রাখবো। যাই হোক, এখন এই জামাটা চেঞ্জ করলাম, একটু গা ধুলাম, এখন আর স্নান করিনি, স্নানটা পরে আবার রান্নাবান্না করবো, আবার সেই ঘেমে টেমে যাবো, পরে স্নান করবো একেবারে। আর এখন স্নান করলে চুলটা ভেজা থাকবে, তো ভেজা চুল অনেকক্ষণ বাঁধা থাকবে, এই জন্য একটু গা ধুয়ে এলাম। কারণ এই সময় আমি গা ধুই না, যেহেতু ঘর মোছা বাসন মাজা এগুলো সব করলাম, তো ঘেমে গেছি পুরো, যা গরম পড়েছে, তো তার জন্য একটু গা ধুয়ে ফ্রেশ হলাম, জামাটাও পাল্টালাম, এবার একটু শান্তি লাগছে, ভালো লাগছে আর কি। তারপরে এই এখন রান্নাঘরে ঢুকলাম, এই এখন সবজি টবজি কাটাকাটি করবো, ঝটপট করে রান্না বসিয়ে দেবো ঠিকই, কিন্তু আমার আসল কাজ যেটা ইউটিউবের কাজটাই হয়নি। তো দেখি সব সেরে তারপর করবো। আজকে আর রান্না করার বেশি সময় নেই, আজকে সব ভাজাভুজি দিয়েই চলবে আমাদের। এই যে কাঁকরোল ভাজা, কাঁকরোলটা এখানে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর এখানে মটর ডাল সেদ্ধ করেছি, মটর ডালের মধ্যে একটু পেঁপে ফেলে দিয়েছি, পেঁপে সেদ্ধটা আলাদা তুলে নেবো। আম দিয়ে মটর ডাল হবে, টক ডাল। আর ডালের সাথে হবে কুমড়ো ভাজা, ইন্দ্র বলেছে। আর আমাদের তাতান ভেন্ডি খেতে খুব ভালোবাসে, তবে আমাকে বলছে আমাকে ভেন্ডি ভাজা করে দাও, তো এখানে ভেন্ডি ভাজা। ব্যাস, এই এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, সব এক এক করে ভাজাগুলো করবো, লাস্টে ডাল সম্বার দেবো, ব্যাস।
এখানে খেতে বসছে, বাজে কটা? দুটো বাজে। আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে। আজকে সব ভাজাভুজি হয়েছে বেশিরভাগ। এই যে কাঁকরোল ভাজা, আর এই হচ্ছে আম দিয়ে মটর ডাল আর টক ডাল। এটা হচ্ছে পটল ভাজা। এই প্ল্যানটা আগে ছিল না, এটা আবার পরে ভাজলাম, কারণ মনে হচ্ছিল কি, এই যে ভেন্ডি ভাজা, মনে হচ্ছিল কি কুমড়ো ভাজাটা কম হয়ে যাবে, এই জন্য আবার একটা পটল ভাজলাম। আমার শুধু ডাল আর ভাজায় তো আর কিছু নেই। ওই পেঁপে তো নেই। দুটো কেন? তিনটে তো, মাঝখানে একটা নেই, যেটা সবচেয়ে সরু। হ্যাঁ, একটু ডালের মধ্যেই পেঁপে সদ্য দিয়ে দিয়েছিলাম, ব্যাস। এই সিম্পল রান্না আছে। তারপরে এই গরমে রোদের মধ্যে, না রোদ অনেক কমে গেছে। হ্যাঁ, রোদ অনেক কমে গেছে। দেখ, সাবধানে যাবি, আর তোর হয়ে গেলে সোজা ওইখানেই চলে যাবি, যা কেনাকাটা পরে কিনবি। হ্যাঁ, সাবধানে যাবি। জল টল সব নিয়েছিস তো? আচ্ছা, পার্স, মোবাইল। আচ্ছা, হ্যাঁ, টাটা। বাজে এখন সন্ধ্যে 6:30। সারাদিন সংসারের কাজকর্ম করে এই বিকেলবেলা ভিডিও আপলোড করে একটু রেস্ট করতে পারিনি। আবার এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আজকে আমার দাঁত তোলার ডেট, দাঁত তুলতে যাচ্ছি। তা আবার একা একা। আমার সাথে তাতানো গেছিলো যে আমার দাঁত তুলতে হবে, আমাকে ধরে ধরে নিয়ে আসতে হবে। এই আমার না এই পাশটা এখনো অবশ্যই রয়েছে। অবশ্যই রয়েছে। কেমন লাগছে গো? কেমন যেন এই পাশটা বোধ নেই, ভারী হয়ে গেছে। চিমটি কাটি গালে অসুবিধা না, গালে লাগছে ভেতরে। তো তাতানের থাকাটা আজকে বেকার হয়ে গেল। আমি একা গিয়ে আমার একারই হয়ে যেত, তাতান না গেলেও চলতো। কই গেলি? আসলে আমি ওখানে গিয়ে ডিসিশন নিয়েছি, পরে বলবো তোমাদের। চলে এসেছি, এসে জামা কাপড় ছেড়ে ডিউটিতে লেগে পড়েছি আবার। তাতানের খিদে পেয়ে গেছে, এই অল্প একটু 2-4টে, কারণ বেজে গেছে এখন 8:30টার ওপরে। এখন যদি বেশি দেই না, রাতে খেতে পারবে না। জাস্ট একটুখানি খেয়ে হালকা খিদেটা ঠিক হোক। আমাকে 9টা পর্যন্ত জল ঢল কিচ্ছু খেতে না করেছে। জল তেষ্টায় আমার গলাটা ফেটে যাচ্ছে। যখন যাচ্ছি তখন কটা বাজে? 6:15-20 হবে। তার আগে একটু জল খেয়ে বেরিয়েছি। 3 ঘন্টা হয়ে গেল। এই গরমের মধ্যে যদি জল না খেয়ে কতক্ষণ থাকা যায়? বলেছে 9টা পর্যন্ত কিচ্ছু খাওয়া যাবে না, জলও খাওয়া যাবে না, মুখ ধোয়া যাবে না, কিছু করা যাবে না। দেখো, আমার না অলরেডি এই পাশটা বেঁকে যাচ্ছে, মানে আমার কন্ট্রোলের বাইরে। এরকম কথা বলছি, এরর হয়ে যাচ্ছে অটোমেটিক। অ্যানাস্থেশিয়া দিয়েছে না, এখন অবস্থা অনেকটা কেটে গেছে, কিন্তু এই পাশটা এখনও রয়ে গেছে, এরম হয়ে যাচ্ছে। কথা বলছি, এরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, জল চেষ্টা পেয়েছে প্রচণ্ড। আর এসে বসিনি, সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ আসলামই 8:30 নাগাদ। তো দেরি করলে চলবে না। সোয়াবিনের তরকারি করবো। এখানে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, মশলাও করে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, আটা মাখাও হয়ে গেছে। এই যে অনেকটাই কাজ এগোনো হয়ে গেছে। এবার সোয়াবিনটা বসাবো। এই যে মুখটা বেঁকে যাচ্ছে, এই যে ইস কি বাজে লাগছে। আমি মানে চেষ্টা করেও কন্ট্রোল করতে পারছি না, হয়ে যাচ্ছে এরকম অটোমেটিক। সোয়াবিনটা বসাবো, তারপরে সোয়াবিনের তরকারিটা হয়ে গেলে তারপর যে যখন আসবে গরম গরম রুটি করবো, ব্যাস। এখন আপাতত আমি অপেক্ষা আছি কখন 9টা বাজবে, আর আমি একটু ঢক করে জল খাবো। এখানে সোয়াবিন আলু মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখানে গরম জলও হয়ে গেছে। গরম জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে। অনেকেই তাতানের এই যোগা ক্লাসের যে ড্রেসটা তাতান পরে যায়, এটা লিঙ্ক চেয়েছে অনেকেই। এই যে খুব সুন্দর ফিটিংস হয়েছে তাতানের, আর ও যোগা করেও কমফোর্টেবল, কারণ এটা কিন্তু স্ট্রেচেবল, ঠিক আছে। এই যে তো ওদের মানে যোগা ক্লাসে বলেছে ব্ল্যাকের মধ্যে পরতে, তো সাইডে ব্লু থাকলে কোনো প্রবলেম নেই, ব্ল্যাক হলেই হবে। তাই জন্য ব্ল্যাকের মধ্যে এই যোগা ড্রেসটা এনেছি। ও যখনই যোগা ক্লাসে যায় এইটা পরেই যায়, এই প্যান্ট আর টি শার্ট, ঠিক আছে। এটা একসাথেই সেট আর কি। তো এটা দেখালাম তোমাদেরকে। আর তাতানের জন্য আরও একটা টি শার্ট এনেছি এই গরমের মধ্যে। এইগুলো পরেও খুবই কমফোর্টেবল ফিল করছে আর কি। এই যে ওই পছন্দ করেছে,
এটা হচ্ছে সামনের ডিজাইনটা, এই যে কী সব কার্টুন ফার্টুন দেখে তারই। আর এটা হচ্ছে পেছনে এরকম, ঠিক আছে, ব্ল্যাকের মধ্যে ওভার সাইজ, পরে বেশ কমফোর্টেবল। গরমের মধ্যে তো, গরমের মধ্যে একটু ওভার সাইজ পরলেই হালকা ফুলকা, যত ঢিলা ঢালা হবে তত বেশি স্বস্তি লাগে, কমফোর্টেবল লাগে, ভালো লাগে। তো এই যে খুবই সফট কাপড়টা, ঠিক আছে। এই হচ্ছে তাতানের, আর তাতানের বাবাইয়েরও আনা হয়েছে। এই যে ওর বাবাইও এরকম পছন্দ করেছে, এরকম স্পাইডার। এটা সামনে আর এটা হচ্ছে পেছনে ডিজাইনটা, ঠিক আছে। এই একটা টি শার্ট, এটা তাতানের বাবাইয়ের। আরও একটা আছে হোয়াইট কালারের। গরমের মধ্যে না এরকম যত লাইট কালার হোয়াইট কালার দেখলে চোখেও যেন একটা শান্তি লাগে, ভালো লাগে। এই যে, ঠিক আছে। এই একটা, এটা এত সফট না কি বলবো, এই গরমে পরে খুব আরাম পাবে এইটা, হোয়াইট। আর একটা এনেছি আপনার বাবাইয়ের জন্যই, এই জিন্সটা। এই জিন্সগুলো পরে ও খুব মানে ওর ভালো লাগে আর কি। প্রথম কথা হচ্ছে ঢিলা ঢালা, টাইট নয়, আর তার মধ্যে যে পকেট, 6 পকেট, ঠিক আছে। দেখো গরমকালে যত ঢিলা ঢালা পড়বে তত ভালো। দেখো এই একটা জিনিস আপনার বাবার জন্য। তো এই কটা জিনিস আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে, কারণ অ্যামাজনে সবসময় কিছু না কিছু ডিসকাউন্ট সেল এগুলো চলছেই। তো ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের ওপর সবসময় কিছু না প্রচুর ডিসকাউন্ট থাকে। তো তোমরা গিয়ে চেক করতে পারো। আর আমি যে জিনিসগুলো এনেছি যদি সেগুলো নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করো। এই হচ্ছে আমাদের ডিনার, সোয়াবিনের তরকারি আর রুটি। আরে সোয়াবিন খাবে না, এই আম দুধ আর রুটি এটাই খাচ্ছে। তাতানের খাওয়া হয়ে গেছে, এটা আমার। বাজে এখন পুরো কাটায় কাটায় 12টা। তাতানের আগেই খাওয়া হয়ে গেছিলো, আমি আর ইন্দ্র লাস্টে খেলাম। খেয়ে দিয়ে রান্নাঘর সব পরিষ্কার করতে করতে 12টা বাজে এখন। এখন যাবো গা ধুতে। আজকে 3 থেকে 4 বার গা ধুলাম। সকালে একবার ধুয়েছি, আবার কাজকর্ম সেরে ধুয়েছি, আবার স্নান করেছি, আবার এখন ধোবো। মারাত্মক গরম পড়েছে। আর একটা কথা, আজকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমার অনেক উপকার হয়। তোমরা যেমন আমাকে বলো যে দিদি তোমার থেকে অনেক কিছু শিখেছি, তোমার থেকে এই জিনিসটা শিখলাম, অনেক ভালো হলো, উপকার হলো, তেমনই আমিও তোমাদের থেকে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে, আমি যখন দাঁত নিয়ে বলেছিলাম যে দাঁতটা তুলতে হবে, একজনই কমেন্ট করেছিল যে দাঁতটা তুলবে কেন, রুট ক্যানেল করো। তো তখনই মাথায় রয়েছে, হ্যাঁ তাই তো, এটাও তো করা যেতে পারে। তো আজকে আমি পুরো বেডে শুয়ে পড়েছি। ডাক্তার আমার সামনে এসছে যে প্রিপারেশন নেবে দাঁতটা তোলার জন্য। তখনই আমি ব্যাপারটা বলেছি যে ম্যাম দাঁতটা না তুলে রুট ক্যানেলটা করা যেতে পারে। তখন বললো হ্যাঁ করা যেতে পারে, করে দেখতে পারো। এবং তাহলে ওটাই করুন, তাহলে দাঁতটা থেকে যাবে। দেখো শরীরের একটা জিনিস খুব অসুবিধা হলে তো, প্রবলেম হলে তো তুলতেই হবে, কিন্তু যতক্ষণ রাখা যায় আর কি। দাঁতটা তুলে ফেলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তো খেতে অসুবিধাই হবে, মাড়িটা থাকবে, মাড়ির মধ্যে খাবার লাগবে, অসুবিধাই হবে। দাঁতটা যদি থাকে আর যদি রুট ক্যানাল করা যায় তাহলে খাওয়া দাওয়া করা যাবে। কারণ আমার এই পাশের একটা দাঁতে রুট ক্যানাল করা আছে অলরেডি, কোনো আমার অসুবিধা হয় না। মাংসের হাড়টারও চিবিয়ে খেতে পারি, কোনো অসুবিধা হয় না। তো যদি এটাও এরকম করিনি তাহলে আমি তুলবো কেন দাঁতটা, তাই না? বেকার বেকার। তো রুট ক্যানালে নাকি 3-4 বার যেতে হয়, 3-4টে সিটিং করতে হয়। আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। এটা করার সময় করেছিলাম কিনা আমি ভুলে গেছি, মনে নেই, অনেক আগের তো। তো আজকে একটা হলো, বলেছে 2 সপ্তাহ পর গিয়ে রিপোর্ট জানাতে, কোনো অসুবিধা হচ্ছে নাকি। তো আমার মনে হয় যদি অসুবিধা হয় তাহলে হয়তো উনি অন্য কিছু স্টেপ নেবে কি নাকি তুলবে, আমি জানি না। আর যদি অসুবিধা না হয় তাহলে আবার সেকেন্ড সিটিংয়ের ডেট দিয়ে দেবে যে কবে করতে হবে। 2 সপ্তাহ পর গিয়ে রিপোর্ট জানাতে বলেছে আমার কিছু অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। তো আশা করি অসুবিধা যেন না হয়। যদি অসুবিধা হয় তাহলে হয়তো বলবে যে তুলে ফেলো, হবে না। তো আর যদি অসুবিধা না হয় তাহলে আমার দাঁতটা থেকে যাবে, খুব ভালো হয়। এবার দেখা যাক। তো সেটাই, আজকে তোমাদের কাছ থেকে এই কমেন্টটা না পেলে আমি হয়তো যেতাম, গিয়ে দাঁতটা তুলেই চলে আসতাম। এই ব্যাপারটা মাথাতেই আসতো না। অথচ আমার একটা দাঁত করা আছে রুট ক্যানেল, কিন্তু তাও মাথা থেকে উড়ে গেছে যে এরকম কি করা যেতে পারে। আসলে উনি বলেছে তুলতে হবে, আমিও মাথায় নিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ তুলতে হবে। তো ক্যামেরার এপারে ওপারে থেকে আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু একে অপরের অনেক কাজে লাগি, তাই না? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।